আচ্ছা, অগাস্ট মাস চলছে এবং সেটা প্রায় কিন্তু শেষের মুখে। আর আমরা অন্ততপক্ষে প্রায় গত কয়েকদিনে ভুলে গেছি যে অগাস্ট মাস মানে হচ্ছে ট্রান্সফার উইন্ডোর মাস। হ্যাঁ, এটা একটা ঠিক কথা যে আমাদের ৩ প্রধানের আইএসএল এর দল গঠন প্রায় চূড়ান্ত। সেখানে হয়তো একদম শেষ মুহূর্তে ১টা ২টো করে ইনক্লুশন হবে। বিদেশি ফুটবলার নেওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা টিমই পুরো দমে নিজেদের শেপ তৈরি করে নিয়েছে এবং সেই কারণেই হয়তো বাঙালি ফুটবল ফ্যানেদের খুব বেশি আর ট্রান্সফার উইন্ডো নিয়ে মাতামাতি আর এই শেষের দিকটাতে এসে নেই। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা যে ফুটবলের বাইরেও যে ধরনের ঘটনা আমাদেরকে সারা দিন ধরে সেই জায়গাতে এনগেজ রাখছে, এটাও একটা বড় ফ্যাক্টর। কিন্তু হ্যাঁ, আজকের এই ভিডিওটাতে কিছু মাইন্ড ব্লোয়িং ট্রান্সফার টক নিয়ে এসেছি। আগামী দিনে কতগুলো কি ঠিকঠাক হবে না হবে, কি কি স্বপ্ন রয়েছে, সেগুলো আর কোনোদিনও বাস্তব হবে কিনা সে তো পরের ব্যাপার। কিন্তু হ্যাঁ, কথা তো বলা যেতেই পারে। বেশ কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে নিয়ে মেনলি কথা বলবো, কিন্তু তার সাথে আরও কয়েকটা ছোট ছোট ব্যাপার রয়েছে, অবশ্যই শেয়ার করব। যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে ট্রান্সফার উইন্ডোর কথা যখনই হয়, যখনই ট্রান্সফার উইন্ডোটা ওপেন থাকে, তখন আমাদের প্রত্যেকের একটা টার্গেট থাকে যে আমার টিম একদম শেষ মুহূর্ত অবধি কত ভালো প্লেয়ার ফাইনালি তুলে নিল। এবং সেখানে যদি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দিকে তাকানো যায়, তাহলে এখনও অবধি ফ্যানেদের কিন্তু ডিমান্ড সর্বোপরি রয়েছে। হ্যাঁ, দুটো টিমের আপাতত ফ্যানেদের মধ্যে একটা ফিল গুড ওয়েদার তৈরি হয়েছে। সেখানে গিয়ে প্রত্যেকটা ফ্যান তারা কিন্তু অ্যাপিল করছেন একটা সমাজকে যে এরপর থেকে যাই হোক না কেন আমাদের যে রাইভেলরি রয়েছে সেটা আমরা ৯০ মিনিট মাঠের মধ্যে রাখবো। আমার টিম জিতলে আমি আনন্দ করব, তোমার টিম জিতলে তুমি আনন্দ করবে। বাট সেই আনন্দের যে গণ্ডিটা রয়েছে সেটা যেন কখনো এক্সটেন্ড না করে গিয়ে কারো জীবনে ক্ষতি আনতে পারে, এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে আমরা কোনোদিনও আর কারোর ক্ষতি করার চেষ্টা করব না, কাউকে কোনোদিনও আর গায়ে হাত তুলব না। তার থেকেও বড় কথা যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গালিগালাজ হতো, আজকে যে মায়ের জন্য বোনের জন্য আমাদের লড়াই, আগামী দিনে এই দুটো ক্লাবের ফ্যান বেসের প্রত্যেকটা ফ্যান তারা যেন কোনোদিনও আর মা বোনের গালাগালিটা নিজেদের মধ্যে আর তুলে না আনে, এই অ্যাপিল দেখা যাচ্ছে। এবং একটা কোথাও যে সামাজিক বন্ধন, যে ফুটবলের বাইরেও একটা বিরাট বড় জীবন রয়েছে এবং সেখানে কন্ট্রিবিউট করার জন্য আমাদের অনেক কিছু রয়েছে, সেই জিনিস দেখা যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে দুটো টিমের এখনও অবধি টিম বিল্ড আপ নিয়ে যে ডিমান্ড রয়েছে সেটা থেমে গেছে। যেখানে মোহনবাগান তাদের একজন সেন্টার ব্যাক কিন্তু ডেসপারেটলি লাগবে, কারণ এটা বোঝা যাচ্ছে যে সাইড ব্যাকে কিন্তু আর ইনভেস্টমেন্ট হবে না বা নতুন প্লেয়ার আসবে না, সেখানে ইউথ ফুটবলারদেরকে দিয়ে কাজ চালানো হবে। এবং মোটামুটি মলিনা যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন সেখানে সাইড ব্যাকরা খুব বেশি গুরুত্ব পাবে না, সেখানে অনেক বেশি করে উইং ব্যাকরা গুরুত্ব পাবে, যেটা এর আগে ফেরান্দো বা হাভাস তিনি একইভাবে চালিয়ে গেছেন। তো সেখানে দাঁড়িয়ে সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই প্রীতম কোটাল তার আসার অপেক্ষা প্রত্যেকটা মোহনবাগান জনতা করছে, কিন্তু সেটা এখনও অবধি ক্লিয়ার নয় যে কতদিনে সেই ডিলটা কমপ্লিট হবে। সম্ভবত ডুরান্ড কাপ অবধি কিন্তু মোহনবাগান এবং কেরালা ম্যানেজমেন্ট তার অপেক্ষা করতে চলেছে, দেখা যাক ফাইনালি কি হয়। আর উল্টো দিকে ইস্টবেঙ্গল জনতা তারা কিন্তু এখনও অবধি সাইড ব্যাক নিয়ে খুব একটা খুশি না। সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই একটা বড় ঘাটতি মিটে গেছে, কারণ আনোয়ার আলী জয়েন করেছে। আর আনোয়ার আলীর প্রসঙ্গ যখন উঠে এলো তখন মনে রাখা দরকার যে ২২ তারিখে বিকালে কিন্তু পিএসসির মিটিং রয়েছে। ২২ তারিখটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে একটা ভাইটাল ডে, কারণ দুপুর 12:30টার সময় এফসি চ্যালেঞ্জ লিগের ড্র রয়েছে এবং সেখানে ইস্টবেঙ্গল জনতা জানতে পারবে যে তাদের পছন্দের টিম কোন কোন টিমের এগেনস্টে খেলতে নামছে এবং অবশ্যই সেখানে কতটা ভালো, কতটা শক্ত, কতটা ইজি অপোনেন্ট থাকছে ইস্টবেঙ্গলের কাছে। আবার ঠিক বিকালেই কিন্তু পিএসসি কমিটির ফাইনাল মিটিং রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একটা ভার্ডিক্ট অবশ্যই আসবে। এবার সেই ভার্ডিক্ট যাই আসুক না কেন সেই দিনকে বা তার পরের দিনকে, সেটা নিয়ে আমরা তারপরে বিস্তারে আলোচনা করব। কিন্তু ইস্টবেঙ্গল জনতা আপাতত যে জিনিসটা চাইছে যে সাইড ব্যাকে এখনও ইনভেস্টমেন্ট বাকি রয়েছে, কারণ মোহাম্মদ রাকিবের ওপর ভরসা করে তুমি গোটা সিজন কাটাতে পারবে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। এবং সেখানে যদি একজন ইয়াং এবং কোয়ালিটি সাইড ব্যাক আসে সেটা ভীষণভাবে দরকার। আর লেফট ব্যাকে নিশু কুমার চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে, এবং সেখানে যদি আরও একজন লেফট ব্যাককে আনা যায় সেটা ভালো হবে, কিন্তু ভিগনেস হাতছাড়া হয়ে গেছে। তার পাশাপাশি আরও একজন ভালো লেফট ব্যাক মার্কেটে অ্যাভেলেবেল ছিল সাভিয়ার গামা, সেও কিন্তু ওড়িশাতে জয়েন করছে। তো সেইভাবে আর এস্টাবলিশড লেফট ব্যাক কিন্তু মার্কেটে পড়ে নেই। তাহলে কোথায় তাকাতে হবে না, আই লিগের টিমগুলোর দিকে তাকাতে হবে, সেখানে কিছু ট্যালেন্টেড ফুটবলার রয়েছে, সেখান থেকে ভালো উইং ব্যাক বা ভালো সাইড ব্যাক কিন্তু ইস্টবেঙ্গলকে তুলে আনতে হবে। এটা আপাতত ইস্টবেঙ্গল জনতার ডিমান্ড রয়েছে। বাকি অন্য কোনো পজিশনে কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে খুব একটা ডিমান্ড নেই, কারণ বাকি প্রত্যেকটা পজিশন, সেটা ডিফেন্স হোক, মিডফিল্ড হোক বা ফরওয়ার্ড হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে সেটেল হয়ে গেছে। তো দেখা যাক ফাইনালি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান
মোহনবাগান জনতার এই যে ফাইনাল ডিমান্ডগুলো রয়েছে সেটা ক্লাব ম্যানেজমেন্ট কতটা এক্সটেন্ড মানে কতটা তাদের বেস্ট লেভেল অবধি ফুলফিল করতে পারে। আর যদি মোহামেডান স্পোর্টিংয়ের কথা বলি তাহলে আপাতত কিন্তু ট্রেনিং স্টার্ট হয়ে গেছে, মোহামেডান স্পোর্টিংয়ের সমস্ত প্লেয়াররা অ্যাসেম্বল করে ফেলেছে এবং টিমে আপাতত খুব একটা ঘাটতি নেই। ফাইনাল দুজন প্লেয়ার কিন্তু জয়েন করে যাবে, সেটা হচ্ছে মাকান ছোটে এবং হুসেন সাজাদ প্যারে। এই দুজন প্লেয়ার ফাইনালি জয়েন করে ফেললেই কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের যে আইএসএল স্কোয়াডটা সেটা কনফার্মড হয়ে যাবে এবং সিএফএল টিমে যারা রয়েছে বা ডুরান্ডের টিমে যারা ছিল তাদের মধ্যে কিন্তু বেশ কিছু প্লেয়ার তারা সিনিয়র টিমের কোচিং স্টাফ ম্যানেজমেন্টকে ইমপ্রেস করতে পেরেছে এবং তার মধ্যে আমরা জানি যে বেশ কিছু বাঙালি ফুটবলার মিডফিল্ডার ফরওয়ার্ডরা কিন্তু রয়েছে যারা মোহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র টিমে গেলে নিজেদের যে একইভাবে যাত্রা রয়েছে সেটাকে খুব ভালোভাবে চেনাতে পারবে। তো এই তিনটে টিমকে নিয়ে আপাতত ফ্যানেদের এর থেকে বেশি খুব একটা আশা আকাঙ্ক্ষা বা এক্সপেকটেশন নেই যে ট্রান্সফার মার্কেটে বিরাট কিছু বড় কাজ বাকি রয়েছে। যেটা মেন ফোকাস রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানে যে ডুরান্ড কাপটাকে খুব ভালোভাবে শেষ করা, ফাইনাল হলে তো তার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। এবং তার পাশাপাশি অবশ্যই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল, সেখানে তিনটে টিমেরই বড় ফোকাস থাকবে। ইস্টবেঙ্গল মোহনবাগানে এএফসি কম্পিটিশনসে ফোকাস থাকবে। এবার যেটা মেন বিষয় নিয়ে কথা বলবো এর পাশাপাশি যে তিনজন প্লেয়ার আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে জনি কাউকো। দেখো জনি কাউকো সম্ভাবনা তৈরি হয়ে গেছিলো যে জয়েন করতে চলেছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি হয়ে গেছে, ইন্টারকাশিতে জয়েন করবে, যাকে 3 বছর আগে আমরা ইউরো কাপে খেলতে দেখেছিলাম, যার ইন্ডিয়াতে আসাটা একটা বিরাট বড় সিগনেচার ছিল এবং যেটা একটা স্টেটমেন্ট সিগনেচার ছিল যে এত বড় মঞ্চ থেকেও কিন্তু আইএসএলে প্লেয়ার আনা যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 3 বছর পর কিন্তু এই প্লেয়ারটা ইন্ডিয়াতেই রয়েছে, কিন্তু ইন্ডিয়া সেকেন্ড ডিভিশনে নেমে যাচ্ছে, যেটা একটা যথেষ্ট পরিমাণে বিগ মুভ একটা সেকেন্ড ডিভিশন ক্লাবের জন্য। কিন্তু ইন্টারকাশি যেভাবে স্পেন্ডিং করেছে, ইন্টারকাশি যে সমস্ত ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে, যা প্লেয়ার ওরা রেখেছে, তো খুব একটা সহজে কিন্তু ওদের টিম দেখলে আর একটা আইএসএলের অ্যাভারেজ টিমকে দেখলে খুব বেশি জাজ করা যাবে না যে কাদের স্ট্যান্ডার্ডটা কোথায় রয়েছে, যে কারা আইএসএল টিম আর কারা আই লিগ টিম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে হাভাসকে কোচ করা, জনি কাউকোকে নিয়ে আসা, তো ভীষণভাবে কিন্তু ইন্টার কাছে একটা ড্রিম সেট করে ফেলেছে যে 2024-25 সিজনে ওদেরকে চ্যাম্পিয়ন হতে হবে আই লিগে এবং 2025-26 সিজনে কিন্তু আইএসএলে ঢুকতে হবে। এবার এর মাঝে একটা বড় গুঞ্জন ছিল যে হায়দ্রাবাদ যদি কোনোভাবে বেরিয়ে যায় তাহলে কি ইন্টার কাছে তারা ঢুকে যাবে আইএসএলে রাতারাতি? এরকম আর হচ্ছে না, কারণ বিডিং করে কোনো ধরনের কর্পোরেট এন্ট্রি কিন্তু আর আইএসএলে হবে না, সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। আইএসএলের পর থেকে যা কিছু এন্ট্রি হবে সেটা কিন্তু প্রমোশনের মাধ্যমে এন্ট্রি হবে এবং রেলিগেশন আগামী 3-4 বছরের মধ্যে শুরু হচ্ছে বলে মনে হয় না, কারণ যতদিন না 16 থেকে 18টা টিমের একটা স্টেবল লিগ আমরা পাচ্ছি তার আগে রেলিগেশন শুরু করার কোনো মানে হয় না, কারণ 12-13টা টিমের লিগ সেটা খুব একটা কিন্তু আমাদের যে ফুটবল রয়েছে সেটাকে খুব একটা এক্সপোজার দেবে না। তো সেই জায়গাতে জনি কাউকোর যে সিগনেচার, এই সিগনেচারটা একটা ভীষণ বড় সিগনেচার, যথেষ্ট কোয়ালিটি সিগনেচার, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ইন্টারকাশি যেভাবে বাকি সিগনেচারগুলোও করেছে আলাদা করে, কিন্তু এরপর গোটা সিজন জুড়ে আমার মনে হয় যে ইন্টারকাশি, শ্রীনিধি ডেকান এবং গোকুলাম কেরালা এদেরকে নিয়ে কথা বলতে হবে, কারণ তাদের সিগনেচার, তাদের এই সিজনের অ্যাপ্রোচ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই তিনটে টিমের মধ্যে কেউ একটা কিন্তু আগামী সিজনে আইএসএলে এন্ট্রি নিতে চলেছে। যদি অন্য কোনো টিমও এদেরকে টেক্কা দিয়ে টপকে বেরিয়ে যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার থাকবে না। কিন্তু এই তিনটে টিম আমার কাছে কোথাও আপাতত হট ফেভারিট টু উইন দ্য আই লিগ 2024-25। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারের কিন্তু রুমার, গুঞ্জন, চর্চা, আলোচনা একদম বহুদিন ধরে জারি রয়েছে, কিন্তু সেটা প্রায় ক্লোজ হওয়ার মুখে রয়েছে যে আইদার হি অর সামওয়ান এলস। এবং প্লেয়ারটা যথেষ্ট হাই কোয়ালিটি একজন প্লেয়ার, মন্টেনেগ্রো জাতীয় দলের প্লেয়ার স্টিভেন জোভাটিচ। একটা সময় দাঁড়িয়ে তাকে ম্যানচেস্টার সিটিতে আমরা খেলতে দেখেছি, ইন্টার মিলানে লোনে গিয়ে খেলতে দেখেছি, তাকে আমরা মোনাকোতে খেলতে দেখেছি। এবং মোনাকোতে যখন এই প্লেয়ারটা সিগনেচার করলো, মনে রাখা দরকার যে ঠিক সেই বছরই কিন্তু মোনাকো থেকে কিলিয়ান এমবাপে পিএসজিতে মুভ করেছিল এবং তারপরে এই প্লেয়ারটাকে 10 নম্বর জার্সি দেওয়া হয়েছিল। এবং নেক্সট বিগ থিং ইন ইউরোপ তাকে বারবার করে মনে করা হয়েছে 10-12 বছর আগেও, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বড় বড় ক্লাবে সিগনেচার করা, কন্টিনিউয়াসলি ভালো ফুটবল খেলা, ন্যাশনাল টিমের হয়ে খেলা, একটা আলাদা ধরনের তাকে নিয়ে উন্মাদনা ছিল সমর্থকদের। কিন্তু আমি বলবো যে স্টিভেন জোভাটিচ হয়তো সেই জায়গাটা রিচ করতে পারেনি। পরে হার্তা বিএসসির মতো টিমে খেলেছে, রিসেন্টলি গ্রিসের অলিম্পিয়াকস টিমে খেলেছে এবং যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার। তো সেই স্ট্রাইকারকে শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স তারা নাকি টার্গেট করে রেখেছে, তারা একটা বিগ সিগনেচার করাতে চায়, তারা একটা স্টেটমেন্ট সিগনেচার করাতে চায়। এবং সেটা যদি ফাইনালি হয় যে স্টিভেন জোভাটিচ, তাহলে আমি বলবো যে এই সিজনের ওয়ান অফ দ্য বিগেস্ট সিগনেচার, এবং কেরালারও রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য বিগেস্ট সিগনেচার হবে। এবং এই প্লেয়ারটা কিন্তু যে কোনো মুহূর্তে টিমের যে টোটাল কোয়ালিটি রয়েছে, টোটাল যে স্ট্রেংথ রয়েছে সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে, অনেকটা চেঞ্জ করে দেবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেভাবে মাইকেল স্টেয়ার এই সিজনটা স্টার্ট করেছেন, যেভাবে কোয়ামে পেপ্রা, লুনা বা বিশেষ করে নোয়া সাদাউই নিজের
একদম টপ ফর্মে রয়েছে, সেখানে যদি জোভেটিচ জয়েন করে যায় তাহলে আমি বলবো যে এই টিমটার যে ফরওয়ার্ড লাইন, স্ট্রংগেস্ট ফরওয়ার্ড লাইন কিন্তু কেরালা ব্লাস্টার্স তৈরি করে নেবে। তো দেখা যাক ফাইনালি এই প্লেয়ারটাই আসে না অন্য কোনো প্লেয়ার ফাইনালি কেরালা ব্লাস্টার্স সিগনেচার করায়। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ার কিন্তু কোনোভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলের সাথে কানেক্টেড না। 20 বছর বয়সী একজন প্লেয়ার যে আপাতত ইন্দোনেশিয়া থেকে চলে গেছে ইংলিশ ফুটবলের সেকেন্ড লিগে, যেটা চ্যাম্পিয়নশিপ, এবং সেখানে আমাদের চেনা কোচ দেশ বাকিংহামের টিম অক্সফোর্ড ইউনাইটেডে। এই প্লেয়ারটাকে ইন্দোনেশিয়াতে আপাতত ফুটবলের সেন্সেশন মনে করা হচ্ছে, যে ইন ফিউচার শুধুমাত্র ইন্দোনেশিয়া না, গোটা এশিয়ান ফুটবলে এই প্লেয়ারটা পোস্টার বয় হতে পারে। এর মধ্যে সব রকম কোয়ালিটি রয়েছে। মার্সেলিনো ফার্দিনান, 19 বছর বয়স, আর জাস্ট 1 মাস পরে তার 20 বছর বয়স হয়ে যাবে, সেই কারণে 20 বছরই ধরা চলে। প্লেয়ারটা ইন্দোনেশিয়াতে কেরিয়ার শুরু করে, তারপর লাস্ট 1.5 সিজন 2022-23-এর হাফ আর 23-24-এর প্রায় পুরোটা বেলজিয়ামের সেকেন্ড ডিভিশনে চলে যায়। এবং দীর্ঘদিন ধরে এই প্লেয়ারটাকে কিন্তু দেশ বাকিংহাম তিনি স্কাউট করে রেখেছিলেন। অ্যান্ড ফাইনালি যখন তিনি সুযোগ পেয়েছেন এই প্লেয়ারটাকে, তিনি অক্সফোর্ড ইউনাইটেডে সই করিয়েছেন এবং তাকে কিন্তু মেন স্কোয়াডে নিয়ে আসা হয়েছে। এবং প্লেয়ারটা একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও উইংয়ে খেলতে পারে, ফরওয়ার্ডে খেলতে পারে, হাই একটা পোটেন্সিয়াল রয়েছে। এবং জাস্ট 20 বছর বয়সে দাঁড়িয়ে, বা 20 বছর বয়স থেকে একটু কয়েকদিন আগে দাঁড়িয়ে, এই প্লেয়ারটার ইনস্টাগ্রামের ফলোয়ার হচ্ছে 3.9 মিলিয়ন। কেন ইমাজিন, আমাদের দেশে কোনো ফুটবলার এতটা রিচ পায় না। আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, ফুটবল নিয়ে মাতামাতি অনেক বেশি, কিন্তু সেই রিচটা পায় না। কিন্তু একটা ইন্দোনেশিয়ার ফুটবলার 20 বছর বয়সে দাঁড়িয়ে এতটা পপুলার হতে পারে তার ট্যালেন্ট, তার স্কিল, তার কোয়ালিটি দিয়ে, যে শুধুমাত্র তার দেশে তার সোশ্যাল মিডিয়া পপুলারিটি বা তার ফুটবলিং পপুলারিটি না, তাকে বিদেশ থেকেও কিন্তু স্কাউট করা হচ্ছে এবং সে চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে খেলতে যাচ্ছে। এবার কেন এই প্লেয়ারটাকে নিয়ে পার্টিকুলার কথা বলছি, তার দুটো রিজন রয়েছে। নাম্বার 1, ইন্দোনেশিয়ার বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 133, আমাদের ইন্ডিয়া থেকে একটু পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে। এবং ইন্দোনেশিয়া যেভাবে লাস্ট কয়েক বছরে ফুটবলকে ওরা গ্রো করিয়েছে, সেটা কিন্তু দেখার মতো বিষয়। যেখানে অনেক কিছু নতুন জিনিস ওরা নিয়েছে, ওরা লিগটাকে এক্সপ্যান্ড করেছে, ওরা বিদেশি রেফারি নিয়ে এসেছে, ওরা ভিএআর নিয়ে এসেছে। সব থেকে বড় ব্যাপার যে ভিএআর এর মতো একটা টেকনোলজি ওরা নিয়ে আসতে পেরেছে। অ্যান্ড ফোর্থ থিং, যেটা আমাদের দেশে এখনো অবধি খুব ওয়াইডলি হয়নি, সেটা হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট। যে ফুটবল ক্লাব চালানোর জন্য বা ফুটবল ক্লাবগুলোতে ইনভেস্ট করার জন্য ওরা কিন্তু বিদেশ থেকে কর্পোরেট এন্ট্রি নিয়েছে। আমাদের দেশে এখনো অবধি সেটা খুব লিমিটেড জায়গাতে রয়েছে, খুব পপুলার বিদেশি লোকজন ছাড়া এখনো অবধি ইন্ডিয়ান ফুটবলে খুব একটা লগ্নি করেনি। সেটা কিন্তু ইন্দোনেশিয়া করতে পেরেছে। ইন্দোনেশিয়ার র্যাঙ্কিং আমাদের থেকে পেছনে। ইন্দোনেশিয়ার অ্যাচিভমেন্ট বিরাট কিছু না, সেভাবে কিছু নেই বললেই চলে। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে প্রথম এশিয়ান দেশ হিসেবে ওরা পার্টিসিপেট করেছিল, যদিও তখন নাম ইন্দোনেশিয়া ছিল না, ডাচ ইস্ট ইন্ডিজ এরকম একটা নাম ছিল। 1938-এর ওয়ার্ল্ড কাপে তারা গেছিল, রাউন্ড অফ 16-এ তারা পৌঁছেছিল। এশিয়ান কাপে 6বার ওরা নেমেছে, তার মধ্যে এইবারে 2023-24-এ যে 23-এ অ্যাকচুয়ালি এশিয়ান কাপ হয়ে গেল, মানে যেটা 24-এ হলো, সেখানে ওরা রাউন্ড অফ 16 অব্দি রিচ করতে পেরেছিল। নকআউটে যেটা আমরা মডার্ন এশিয়ান কাপের রিচ করতে পারিনি, সেটা ওরা করতে পেরেছিল। বাট তার বাইরে যে বিরাট কিছু ওদের দেশের ফুটবলের পপুলারিটি আছে তা না। কিন্তু হ্যাঁ, ওদের আপাতত ফুটবলের বর্তমানে যে গ্রোথ, ওদের যে ফ্যান মুভমেন্ট এবং অবশ্যই টেকনোলজির যে অ্যাপ্লাই, এটা কিন্তু প্লেয়ারদের যে কোয়ালিটি রয়েছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং ইন্দোনেশিয়া থেকে খুবই কম, একদম হাতে গোনা কিছু প্লেয়ার যারা বিদেশে ফুটবল খেলতে গেছে বা ইংল্যান্ডে ফুটবল খেলতে গেছে, তাদের মধ্যে এই প্লেয়ারটা হচ্ছে সব থেকে লেটেস্ট। এবার এই ব্যাপারটা কেন আমাদের এখানে হয় না, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমাদের এখানে যা কিছু প্লেয়ারদেরকে নিয়ে মাতামাতি, যা কিছু তাদেরকে নিয়ে সেলিব্রেশন, মাঠ এবং মাঠের বাইরে সবটাই কিন্তু আমাদের দেশে সীমাবদ্ধ। আমরা যতক্ষণ না দেখবো যে আমাদের প্লেয়াররা বাইরে যাচ্ছে, আমাদের প্লেয়াররা বিদেশি কোনো ক্লাবে সিগনেচার করছে, আমাদের প্লেয়াররা ওখানে এনভায়রনমেন্টে নিজেদেরকে প্রডিউস করতে পারছে, আমাদের প্লেয়াররা যতক্ষণ না ওই যে অপোনেন্টের স্কিলগুলো রয়েছে, হাইলি স্কিল্ড প্লেয়ার রয়েছে, তাদেরকে ফেস করতে পারছে, ততক্ষণ আমরা একটা ওভারঅল কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবো না। এবং এখানে আরও একটা ব্যাপার, যে গ্রাসরুট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা বড় খামতি রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের দেখতে হয় যে ইন্দোনেশিয়ার মতো একটা দেশ, তারাও কিন্তু ফুটবলে অনেক বেশি করে ডেভেলপড হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেটা পারছি না। আমরা শুধুমাত্র আমাদের যে ছোট্ট ওই কি বলবো, একদমই ছোট্ট পুকুর বলো বা ডোবা বলো ফুটবলের, সেটাকে নিয়ে আমরা মেতে রয়েছি। আমরা এখনও অবধি তার থেকে বেশি নদীতে তো যেতেই পারিনি, সমুদ্র আর মহাসাগর তো অনেক দূরের ব্যাপার। আর ইংলিশ ফুটবলে ইন্ডিয়ান প্লেয়ারদের কথা যদি বলতেই হয়, তাহলে একদম সেই 30s-এর দশকে কিন্তু মোহাম্মদ সেলিম তিনি গেছিলেন সেল্টিকে, স্কটল্যান্ডে তিনি গেছিলেন, এবং তারপরে একবার টটেনহামের ট্রায়ালে ডাক পেয়েছিলেন চুনি গোস্বামী, তিনি যাননি। আর একদম
লাস্ট অ্যান্ড লেটেস্ট যে নামটা, সেই নামটা অবশ্যই বাইচুং ভুটিয়া। তার কিন্তু একটা বড় সময় বারি এফসিতে কেটেছিল, যে বারি এফসি আপাতত ধুঁকছে প্রায় বন্ধ হওয়ার মুখে। তো এরপরে আর কোনো ইন্ডিয়ান ফুটবলারদের দেখলাম না যে তারা ইংলিশ ফুটবল বা ব্রিটিশ এনভায়রনমেন্টে গিয়ে নিজেদেরকে চেনালো, জানালো এবং সেখানে গিয়ে ফুটবল খেলার চেষ্টা করলো। হাতে গোনা কিছু প্লেয়ার রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করেছে, ট্রাই করেছে, ট্রায়াল দিয়েছে, চান্স পেয়েছে, কিছু সময় খেলেছে, আবার চলে এসেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে এখন সেট আপটা রয়েছে, সেই সেট আপের কোনো প্লেয়ারকে কিন্তু আর এখন চেষ্টা করতেও দেখি না যে তারা খুব একটা চেষ্টা করছে বলে। এটার দুটো ফ্যাক্টর হতে পারে, যে নাম্বার ওয়ান, যে নিজেদের একটা হোম সিকনেস, যে বাড়িতেই থাকবো, এখানেই থাকবো, এখানেই খেলবো। আর নাম্বার টু হচ্ছে এখানে যে পেমেন্টটা পাচ্ছে সেটা বিদেশে গিয়ে পাবে না, মানে এর 1/4 তো পাবে না। তো সেই স্যাক্রিফাইসটা হয়তো অনেকে করতে চাইছে না। সেই কারণে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে যে এই সমস্ত দেশের প্লেয়াররা তারা এত বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে, ইংলিশ ফুটবলে সেকেন্ড টিয়ারে চান্স পাচ্ছে, আর আমাদের প্লেয়াররা কিন্তু সেই আইএসএল থেকে এখানে আমরা কাগুজে বাঘ হয়ে থেকে যাচ্ছি। মানে হয়তো শুনতে এটা খারাপ লাগবে, বাট ইটস ফ্যাক্ট, মানে স্যাড টু সে, বাট ইটস ফ্যাক্ট। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই প্লেয়ারটা মার্সেলিনো ফার্দিনান্দ, যার আগামী দিনে এশিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে, তাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবং দেশ বাকিংহামের আন্ডারে এই প্লেয়ারটা খুব ভালো খেলুক, এটাই চাইবো। আর যেহেতু এশিয়ান কানেকশন, আর যেহেতু দেশ বাকিংহাম কানেকশন, তাই মনে হলো এই ছোট্ট বিষয়টা একটু শেয়ার করা দরকার। তো টোটাল বিষয়টা নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।